আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? অনলাইন আইসিটি ক্লাসে সারা বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দকে জানাই স্বাগত। আমি শামসুন নাহার, শিমুরেজা এমপি কলেজ পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে নিতে এসেছি। আজ আমরা প্রথম অধ্যায়ে আরও একটি অন্যতম টপিক নিয়ে আলোচনা করব। আমাদের এই পর্যায়ে আমরা 3টি ক্লাস নিয়েছি। প্রথম অধ্যায়ে প্রথম 2টি ক্লাস আমরা বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা করছিলাম, আর একটি ক্লাস আমরা নিয়েছিলাম ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, যে টপিকটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন ছিল। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব এবং অবাস্তবতা নিয়ে আলোচনা, অর্থাৎ অবাস্তবটাকে আমরা বাস্তবে নিয়ে এসে কল্পনার জগৎটাকে বাস্তবে রূপান্তরিত করেছিলাম। ঠিক তেমনিভাবে আজকে আমরা আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাধ্যমিক পর্যায়ে আইসিটি সম্পর্কে স্বল্প জ্ঞান নিয়ে পড়াশোনা করে আসছো। এক্ষেত্রে আমরা উচ্চ পর্যায়ে এসে আমরা আরও একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আজকে আমার বিষয় হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারিটা আসলে কি? খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করা চিকিৎসা পদ্ধতিকে ক্রায়ো সার্জারি বলে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিখন ফলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা আজকে যে বিষয়গুলো শিখব, টপিক ক্রায়ো সার্জারি। শিখন ফল ক্রায়ো সার্জারি কি সে সম্পর্কে শিখতে পারবে, ক্রায়ো সার্জারির মূল উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, ক্রায়ো সার্জারির সুবিধা অসুবিধা সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। তো ক্রায়ো সার্জারিটা আসলে কি সে সম্পর্কে আমরা জানব। তো ক্রায়ো সার্জারির যদি আমরা সংজ্ঞা দিই বইয়ের ভাষায়, তাহলে বলতে হয় খুবই শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়ো সার্জারি বলে। অর্থাৎ শরীরের ভেতরে এবং বাইরে অসুস্থ বা অস্বাভাবিক যে টিস্যুটা থাকে, যা আক্রান্ত যে টিস্যুটা থাকে, সেই টিস্যুটাতে তরল পদার্থ প্রয়োগ করে শীতল করে যে সার্জারি করা হয় তাকে বলা হয় ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার CRYO ক্রায়ো অর্থাৎ খুবই শিক্ষার্থীবৃন্দ, ক্রায়ো সার্জারি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। ক্রায়ো অর্থাৎ খুবই ঠান্ডা এবং সার্জারি অর্থ হাতের কাজ। তো ক্রায়ো প্রয়োগ পৌঁছতে পারে শরীরের এমন সব অঙ্গের চিকিৎসা এ পদ্ধতিতে করা সম্ভব। ক্রায়ো প্রয়োগ পৌঁছতে পারে শরীরের এমন সব জায়গায় এই পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব। তো ক্রায়ো প্রয়োগ কি আমরা পরে আলোচনা করছি, যে নল দিয়ে তরল পদার্থ বা শীতল পদার্থগুলো আক্রান্ত স্থানে রাখা হয়, সেটাকে ক্রায়োগান বা ক্রায়ো প্রয়োগ বলা হয়। তবে সাধারণত 1 সেন্টিমিটারের চাইতে বড় শক্ত
টিউমারের ক্ষেত্রে এ পদ্ধতি বেশি কার্যকর হতে দেখা যায়। বরফ শীতল তাপমাত্রায় অর্থাৎ বরফ শীতল তাপমাত্রায় কোষকলা ধ্বংস করার ক্ষমতাকে ক্রায়োসার্জারি পদ্ধতিতে কাজে লাগানো হয়। এক্ষেত্রে অত্যন্ত শীতল তাপমাত্রায় কোষকলার অভ্যন্তরে অর্থাৎ কি অত্যন্ত শীতল তাপমাত্রায় কোষকলার অসুস্থ টিস্যুতে বা অসুস্থ অস্বাভাবিক কোষে অভ্যন্তরে বলের আকৃতি বিশিষ্ট ছোট্ট ছোট্ট বরফের ক্রিস্টাল তৈরি করে আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে ফেলে। অর্থাৎ অস্বাভাবিক আক্রান্ত টিস্যুতে তরল নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস ব্যবহার করে সেখানে শক্ত করে ক্রিস্টাল পাথরের মতো তৈরি করে আক্রান্ত অংশকে ধ্বংস করে ফেলা হয়। তবে অসুস্থ কোষ কলার রক্ত সরবরাহকারী ধমনীগুলোকে হিমায়িত করতে পারলে চিকিৎসা অধিক কার্যকর হয়ে ওঠে। অর্থাৎ আক্রান্ত স্থানে বরফ শীতল করা হয় এবং রক্ত সেই স্থানের রক্তগুলো সরবরাহ স্থানগুলো যদি হিমায়িত অর্থাৎ ঠান্ডা করে রাখা যায় তাহলে চিকিৎসা অধিক কার্যকর হয়ে ওঠে। এর যন্ত্রে সাধারণত শীতলকারী হিসেবে যন্ত্র বলতে ক্রায়ো প্রয়োগ বা ক্রায়োগান এ যন্ত্রে সাধারণত শীতলকারী হিসেবে তরল নাইট্রোজেন অথবা আর্গন গ্যাস ব্যবহার করা হয়। শরীরের বাইরের দিকে অবস্থিত অঙ্গের ক্ষেত্রে অত্যন্ত শীতল দিকে শীতল এই পদার্থ কোষগুলোকে ধ্বংস করার জন্য তুলা জড়ানো শলাকা বা স্প্রে করার মতো যন্ত্রের সাহায্যে সরাসরি প্রয়োগ করা হয়। অর্থাৎ যদি আক্রান্ত স্থানটা বাইরে হয় তাহলে সেখানে আমরা তুলা জড়িয়ে শলাকা অথবা স্প্রে করে আমরা তরল নাইট্রোজেন গ্যাস আর্গন গ্যাস ব্যবহার করে সরাসরি প্রয়োগ স্থানে প্রয়োগ করে আমরা অস্বাভাবিক কোষকলাকে ধ্বংস করতে পারি। এছাড়া ক্রায়োসার্জারির মূল উদ্দেশ্য হলো ত্বকের আক্রান্ত স্থানের কোষসমূহকে হিমায়িত করে ধ্বংস করা। অর্থাৎ ক্রায়োসার্জারির মূল এবং মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে অস্বাভাবিক ও আক্রান্ত কোষকলাকে হিমায়িত করে অর্থাৎ ঠান্ডা করে ধ্বংস করা এবং এদের পার্শ্ববর্তী কোষসমূহকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। আধুনিক যুগে ক্রায়োসার্জারি হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে অপ্রত্যাশিত ত্বক কোষকে হিমায়িত করে ধ্বংস করা হয় এবং পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত কোষ অপসারণ করা সম্ভব হয়। অর্থাৎ আধুনিক যুগে আমরা এই পদ্ধতিতে কোষকে ধ্বংস করতে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি দেওয়া হয়। বিশেষত এক ধরনের চর্মরোগের চিকিৎসা ক্রায়োসার্জারিতে করা হয়। অর্থাৎ ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি অস্ত্রোপচার এটা সম্পূর্ণ চর্মরোগের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয়। তরল নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড আর্গন গ্যাস ডাইমিথাইল ইথার প্রোপেন ক্রায়োসার্জারির চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রায় 100 বছর আগে থেকেই ত্বকের বিভিন্ন ক্ষতের চিকিৎসা এই পদ্ধতিতে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে
কম বেশি আমরা এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে। ক্রায়োসার্জারি এ পদ্ধতিতে প্রয়োগ করে আমরা অধিক লাভবান হতে পারছি, কারণ এখানে রক্তপাতের কোনো সম্ভাবনাই থাকে না। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি যে নল ব্যবহার করে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন গ্যাস, ডাইমিথাইল ইথার ব্যবহার করা হয় তাকে ক্রায়োপ্রয়োগ বলে। প্রয়োগ পদ্ধতি এবং ঠান্ডা মাত্রা অর্থাৎ অস্বাভাবিক এবং অসুস্থ আক্রান্ত স্থানে আমরা এই যে তরল গ্যাস ব্যবহার করি তা নির্ধারণ হয় অস্বাভাবিক স্থানের আকার আয়তন, গভীরতা ও অবস্থানের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। কখনো কখনো টিউমারের বিভিন্ন অংশের জন্য একের অধিক প্রয়োগ ব্যবহার করা হয়, অর্থাৎ এক বা একাধিকবার এই তরল গ্যাস ব্যবহার করে সেখানে হিমায়িত করা হয়। অধিক প্রয়োগ ব্যবহার করা হলেও এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। এরপর প্রয়োগগুলো সরিয়ে নিয়ে হিমায়িত কোষগুলোকে গলে যেতে দেওয়া হয়। এভাবে কয়েকবার এই পদ্ধতি পুনরাবৃত্তি করা সম্ভব। অর্থাৎ একটি টিউমার যখন আমরা ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকব, তখন দেখা যাচ্ছে টিউমারটি যদি অতিরিক্ত আকারে বড় হয়ে থাকে তাহলে আমরা এই শীতলীকরণ হিমায়িত করার জন্য বারবার সেখানে আমরা তরল নাইট্রোজেন গ্যাস, আর্গন গ্যাস ব্যবহার করব এবং সেই আক্রান্ত স্থানটাকে বরফ আকারে ক্রিস্টাল পাথরের মতো শক্ত করে আমরা টিউমারটিকে অপসারণ করব। এ পদ্ধতিতে একটি বিশেষ সুবিধা হচ্ছে কোনো রকম রক্তপাত না করে এই প্রক্রিয়ায় বারবার প্রয়োগ করে আমরা এই সার্জারি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। বিনাইল ক্ষতের ক্ষেত্রে -20 থেকে -30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফলপ্রসূ হয়ে থাকে। কিন্তু ক্যান্সারের কোষকলা ধ্বংসের জন্য সাধারণত -40 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয়। অর্থাৎ আমরা শরীরের বাইরের অংশে যখনই আমরা এই পদ্ধতিতে সার্জারি করি তখন -30 বা -20 এ পর্যায়ে আমরা এ পদ্ধতি প্রয়োগ করতে পারি। কিন্তু যদি ক্ষত গভীরতা বেশি থেকে থাকে বা ক্যান্সারের মতো কোনো জটিল কোনো সার্জারি করতে হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত -40 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করা হয়। শরীরের অভ্যন্তরস্থ টিউমারের ক্ষেত্রে চিকিৎসা প্রদানের আগে এমআরআই পদ্ধতির সাহায্যে টিউমারের সঠিক অবস্থান ও আয়তন নির্ভর করে নেওয়া হয়। অর্থাৎ শরীরের অভ্যন্তরে কোন স্থানে কোন জায়গায় কিভাবে আক্রান্ত হয়ে আছে কোষকলা সেটা আমাদের আগে এমআরআই পদ্ধতির মাধ্যমে আমাদের সেটা নিশ্চিত হতে হবে এবং কতটা জায়গা জুড়ে আক্রান্ত হয়ে আছে সেটাকে আমাদের নির্ধারণ করে নিতে হবে। এজন্য শরীরের অভ্যন্তরে টিউমারের ক্ষেত্রে চিকিৎসা প্রদানের আগে আমরা সাধারণত এমআরআই পদ্ধতির সাহায্যে নিয়ে থাকি। বয়স্ক রোগীদের প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায়ও ক্রায়োসার্জারি খুবই জনপ্রিয় হয়ে
ওঠে। ক্রায়োসার্জারি চিকিৎসার ব্যবহার, আমরা কিভাবে আসলে কোন কোন ক্ষেত্রে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে পারি সে সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে। আমরা কিন্তু সব ক্ষেত্রেই ক্রায়োসার্জারি ব্যবহার করব না। তো আমরা যে যে ক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারি চিকিৎসা প্রয়োগ করব সেগুলোর মধ্যে আছে ত্বকের ছোট্ট টিউমার, অর্থাৎ দেহের বাইরের অংশে ছোট টিউমার, তিল, আঁচিল, মেস্তা, ত্বকের ক্যান্সার অর্থাৎ স্কিন ক্যান্সার যেটা বলে, চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যাপক ব্যবহার করা হচ্ছে এবং এটি খুবই ফলপ্রসূও হচ্ছে। এছাড়া দেহের অভ্যন্তরের কিছু রোগ যেমন যকৃতি ক্যান্সার, ত্বকের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, মুখের ক্যান্সার, পাইলস ক্যান্সার, স্তন্য ক্যান্সার ইত্যাদি চিকিৎসাতেও ক্রায়োসার্জারি ব্যাপক ব্যবহার হয়ে আসছে। এছাড়া মস্তিষ্কের টিউমার, চোখের ছানি এ পদ্ধতিতে কার্যকরভাবে ব্যবহার করা হয়। এ সকল চিকিৎসায় কম্পিউটার নিয়ন্ত্রিত প্রোগ্রামের মাধ্যমে ক্রায়োপ্রয়োগ শরীরের নির্দিষ্ট স্থানে কিভাবে প্রবেশ করবে এবং প্রকৃত ক্রায়োপ্রয়োগ কিভাবে প্রবেশ করছে তার তুলনামূলক চিত্র দেখে সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ এমআরআই পদ্ধতিতে আমরা একটি চিকিৎসার মাধ্যমে করে থাকি। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত প্রোগ্রামের মাধ্যমে ক্যামেরার সাহায্যেও আমরা অনেক সময় সূক্ষ্ম ছিদ্র করে ক্যামেরা শরীরের ভেতরে দিয়ে ক্রায়োগান দিয়ে আমরা এই পদ্ধতিতে চিকিৎসা করে থাকি। যেমন পিত্তথলিতে পাথর, যদি পিত্তথলিতে পাথর যেমন আমরা ক্যামেরার সাহায্যে সূক্ষ্ম ক্যামেরার সাহায্যে পাথর গুঁড়ো করে ফেলানো হয়, ঠিক তেমনিভাবে আমরা পিত্তথলিতে পাথর বা টিউমারকেও আমরা কম্পিউটার নিয়ন্ত্রিত কোনো ক্যামেরা প্রয়োগ করে এবং ক্রায়োগান দিয়ে আমরা অল্প ছিদ্রের মাধ্যমে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে সার্জারি করতে পারি। আমরা দেখছি যে ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় কেমো বা থেরাপি দেওয়ার ফলে অসুস্থ ব্যক্তি অনেক সময় মারা যেতে পারে। কেমোটাকে তার শরীরে অ্যাডজাস্ট হয় না, অর্থাৎ শরীর দুর্বলতার কারণে তাদেরকে কেমো দেওয়া যায় না। এক্ষেত্রে আমাদের এই সার্জারি পদ্ধতি খুবই লাভজনক, কারণ আমরা সাধারণত বয়স্ক মানুষদের সার্জারি করতে যে দেখি প্রচুর রক্তপাত হয় এবং অ্যানাস্থেসিয়ারা অনেক সময় তাদেরকে বেহুশ করে আর নর্মালভাবে আনতে পারে না। তো এক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারির ক্ষেত্রে যে কোনো রকমের অ্যানাস্থেসিয়া ব্যবহার করে আমরা নাক গান করে আমরা এই সার্জারিটা করতে পারি। যেহেতু রক্তপাত ঘটে না, সেজন্য আমরা যে কোনো বয়সে বা দুর্বল ব্যক্তিকেও এইভাবে আমরা সার্জারি দিতে পারি। তো ক্রায়োসার্জারির কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা এবং অসুবিধাগুলো যেমন ক্রায়োসার্জারি বারবার করা সম্ভব, অন্যান্য সার্জারির তুলনায় এর খরচ কম, রক্তপাত হয় না বললেই চলে, খুবই কম হলেও তা খুবই কম। এছাড়া এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি সার্জারির চেয়ে কম কষ্টকর, অর্থাৎ সার্জারি করলে কাটাছেঁড়া স্থানে অনেক ব্যথা থাকে, কিন্তু এটি যেহেতু সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে
করানো হয়, সেজন্য এই সার্জারিতে কষ্ট কম হয়। এ ধরনের চিকিৎসা শুধু লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করলে হয়। এছাড়া অসুবিধা খুবই কম, সুবিধা এটাই আমরা বেশি পেয়ে থাকি। অসুবিধা বলতে যেমন দীর্ঘকালীন কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অর্থাৎ দীর্ঘকালীন কার্যকারিতা বলতে আমরা বারবার এটি প্রয়োগ করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে টিউমারটাকে আমরা অপসারণ করার পর আবারও সেখান থেকে টিউমার হচ্ছে। তো এক্ষেত্রে আমরা দীর্ঘকালীন কার্যকারিতা নিয়ে বারবার ব্যবহার করেও সার্জারি করতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। এছাড়া বিশেষ ধরনের একটা অসুবিধা দেখা যায় হাড়ের টিউমার চিকিৎসার সময়। অনেক সময় অস্থির পাশাপাশি চলে আসায় হাড় ভেঙে যেতে পারে। অর্থাৎ হাড়ের টিউমারের ক্ষেত্রে যখন আমরা তরল নাইট্রোজেন গ্যাস, আর্গন গ্যাস, ডাইঅক্সাইড, মিথাইল, ইথার, প্রোপেন এগুলো ব্যবহার করি, তখন দেখা যাচ্ছে অস্থির পাশে অস্থিটাকে শক্ত করে অনেক সময় হাড়টাকে ভেঙে ফেলে। এছাড়া তেমন একটা অসুবিধা আসলে দেখা যায় না। তো আমরা ক্রায়ো সার্জারি আমাদের বর্তমানে সার্জারির চেয়ে আমরা ক্রায়ো সার্জারিটা অনেক উন্নত না হলেও আমরা বারবার প্রয়োগ করতে পারি বিধায় আমাদের শরীরের জন্য এবং বয়স্কদের জন্য খুবই কার্যকরী। তো এই পর্যায়ে আমরা ক্লাসে আমরা যা শিখতে পেলাম ক্রায়ো সার্জারি কী সম্পর্কে সে সম্পর্কে শিখতে পেলাম। ক্রায়ো সার্জারির মূল উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারলাম। ক্রায়ো সার্জারির সুবিধা ও অসুবিধা সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তীতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা এ পর্যন্ত আমাদের ক্লাস শেষ করছি। তোমরা বাড়ি থেকো, সুস্থ থেকো এবং বারবার হাত ধৌত করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পুষ্টিকর খাবার খাবে। কারণ কোভিড-19 শুধুমাত্র তাদেরকেই বেশি আকৃষ্ট করছে যারা দুর্বল। এজন্য তোমরা বাড়িতে থেকে সুস্থ থাকো এবং পুষ্টিকর খাবার খাও। আর ক্লাসগুলো অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে তোমরা ক্লাসগুলো দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করবা। এছাড়া আমি বলবো যে তোমরা খুব শিগগিরই বই কিনে ফেলবা। যেহেতু তোমরা এবার একাদশে উঠছো, তোমাদের কাছে বই নাই, শুধুমাত্র সঙ্গী হচ্ছে ভার্চুয়াল ক্লাস। কিন্তু বিস্তারিত আমরা যদি বইতে পাঠ্য বই না নিয়ে শুধু ক্লাস করি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু থেকে আমরা অজ্ঞাত থাকবো। এর জন্য তোমরা অবশ্যই বই কিনবা এবং বইয়ের পাশাপাশি এই ভার্চুয়াল ক্লাসগুলো দেখবা। তো আমাদের বইয়ের অনেক লেখক আছে। বর্তমান সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের জন্য বিশেষ করে আমাদের আইসিটি বিষয়ে একটি নতুন আঙ্গিকে একটি পাঠ্য বই এনে দিয়েছে আমাদেরকে। তো আমরা চাইব আমরা আমাদের এই বইটাকে গ্রহণ করে আমরা আমাদের ক্লাসগুলো অনুসরণ